স্বাগতম সবাইকে মাদ্রিদ বেতারের আরো একটা সোলো কাস্টে। যেমনটা বলছিলাম আগের সোলো কাস্টগুলোতে যে আপনাদের সাথে এই প্রশ্ন উত্তর পর্বটা আমি আসলে এনজয় করি, এবং সেটা সূত্র ধরেই কালকে আমার অফিস বন্ধ টরন্টোতে, এখানে একটা সরকারি ছুটি আছে, তাই ভাবলাম আজকে একটু রাত জাগা যাক, প্রশ্ন নেওয়া যাক, প্রশ্নের উত্তর দেওয়া যাক। বাট রাত জাগতে জাগতে আমার যে সেহরির সময় প্রায় হয়ে গেছে, আমি এটা হচ্ছে খেয়াল করিনি। সো আমি কুইকলি প্রশ্নের উত্তরের পর্বটায় চলে যাই আর কথা না বাড়িয়ে। সো অনেক প্রশ্ন আজকে এসেছে। আজকের প্রশ্নগুলো সব তেমন বেশি ইন্টারেস্টিং না। বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে, বাট সবগুলো প্রশ্ন আজকের অ্যান্সার দেওয়ার মতো না। তাই হয়তো সব প্রশ্নের অ্যান্সার দিব না। বাট যেগুলো ইন্টারেস্টিং লেগেছে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ আহমেদ সামি প্রশ্ন করেছেন, আনচেলত্তি ইজ what did he mean by that? Ancelotti is looking like to give right wing DT to Valverde. ভালভার্ডের বানান ভুল। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের বানান ভুল লিখলে ওই কোশ্চেনের কোনো অ্যান্সার দিব না। দ্বৈত বা ইটস ইজি টু লুক আপ দ্য নেম। প্লিজ লুক আপ দ্য নেম অফ দ্য প্লেয়ার দ্যাট ইউ ইন্টেন্ডেড হিয়ার। সরি অ্যাবাউট দ্যাট। বাট হ্যাঁ, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কোচের নামের বানান ভুল হলে মাদ্রিদ বেতারের প্ল্যাটফর্মে কোনো প্রশ্নের অ্যান্সার দিব না, সিদ্ধান্ত নিলাম। আফিফ মুস্তাকিম প্রশ্ন করেছেন, আস্ক মেহেদি, হ্যাশট্যাগ আস্ক মেহেদি, মুখস্থ একাদশের মতো আমাদের সাবস্টিটিউট গুলো মুখস্থ হয়ে যাচ্ছে না। 60 মিনিটের পর ক্রুজ টু কামাভিঙ্গা, এটা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। এর কারণে কি আমাদের মিড সাব করার পরেও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কিনা? না, আমার মনে হয় না এটা আসলে খুব বেশি প্রেডিক্টেবল হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে সবসময় কিন্তু দেখা যাচ্ছে যে ক্রুসের জায়গায় কামাভিঙ্গা আসলেও বা দেখা যায় যে রড্রিগোর জায়গায় আসেনসিও আসে বা আসেনসিওর জায়গায় রড্রিগো আসে। এটা হলেও সবসময় কিন্তু সিস্টেমটা যে একদমই একরকম থাকে সেটা না। যেমন পিএসজির সাথে শেষ 30 মিনিট হয়তো ম্যাচটা যেভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, চেলসির সাথে সেকেন্ড লেগের শেষ 30 মিনিট কিন্তু আবার একটু অন্যভাবে অ্যাপ্রোচ করা হয়েছে। আমার মনে হয় এটা অ্যাপ্রোচের উপর। কোচ যদি একই প্লেয়ার নিয়ে অ্যাপ্রোচ চেঞ্জ করতে পারে, আমার মনে হয় না এটা খুব বেশি প্রেডিক্টেবল হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো আসলে অপশন নেই। ক্রুসের জায়গায় কামাভিঙ্গাকে খেলতে হবে, বা কামাভিঙ্গা স্টার্ট করলে ক্রুসকেই খেলতে হবে, মডরিচকেই খেলতে হবে। আমাদের তো ওদিক দিয়ে অপশন ছোট। যেমন এই যে আজকে ডানি সেবায়াস কিছু টাইম পাচ্ছিলেন, তিনি মিনিট পাচ্ছিলেন, তিনি আবার কোভিড আক্রান্ত হয়েছেন। সো তারও ব্যাক করতে করতে হয়তো 1-2 সপ্তাহ চলে যাবে। সো আমাদের তো আসলে দেখা যায় যে ইনজুরি, কোভিড ইত্যাদি মিলিয়ে অপশনই কম থাকে, খুব বেশি কিছু করার নেই। বাট আমার মনে হয় না স্টিল প্রেডিক্টেবল হবে জিনিসটা। ওকে, নেক্সট মোহাম্মদ জে আদন প্রশ্ন করেছেন, মেন্ডি, মার্সেলো and Miguel are ruled out for the Sevilla game. So is it a bad idea to play Nacho and Militao as CBs and Alaba as LB? না, আলাবাকে তো কখনোই, আলাবার তো লেফট ব্যাক হিসেবেই খেলার কথা। আলাবার তো সবসময়ই লেফট ব্যাক হিসেবেই খেলা উচিত। বাট আই ডোন্ট থিংক আলাবা লেফট ব্যাক হিসেবে খেলবে। নাচো খেলবে লেফট ব্যাক হিসেবে যদি অন্য কেউ ইনজুর্ড থাকে। নেক্সট কোয়েশ্চেন, পার্থ কুন্ড প্রশ্ন করেছেন, হ্যাশট্যাগ আস্ক মেহেদি, ফার্ডিনান্দ said Zidane was a class above Modric, Xavi, Iniesta. What is your opinion, Modric or Zidane? Zidane is a class above any midfielder of any generation of past, present and future. So obviously Zidane. But Modric is just like right after Zidane. Okay. এর পরের প্রশ্ন নেব, সেটা হচ্ছে মোহাম্মদ তারেক আজিজ প্রশ্ন করেছেন, হাউ ইফেক্টিভ ইজ ভিনিসিয়াস টোবায়াস? এগেইন not the right spelling, I'm not gonna take this question. নাইম সুলতান প্রশ্ন করেছেন, will you drop Casemiro on the bench against City as both of their CBs are slow? We can easily exploit the space using the speed of Rodrigo and Valverde. Well, I think if we are playing 4 midfielders like we did against Chelsea, 4 জন মিডফিল্ডার খেললে আসলে কাসেমিরোকে বসানোর তেমন সুযোগ নেই, কারণ
যদি ৪ জন মিডফিল্ডার খেলে তাহলে কাসেমিরো খুব ভালো খেলে। কাসেমিরোর তখন ওই নাম্বার 10 রোলে এসে দাঁড়িয়ে থাকতে হয় না বা আরো অন্য অনেক কিছু করতে হয় না যেটা ভালভার্ডে কভার করতে পারে। সো আই ডোন্ট থিংক কাসেমিরোকে বসানোটা খুব একটা ওয়াইজ হবে। এটার একটা কারণ যেমন সিটিরও কিন্তু অ্যাটাকিং কোয়ালিটি খুব ভালো। ওদেরও খুব ফাস্ট পেস টেকনিক্যাল প্লেয়ার্স আছে। দে নো হাউ টু ফাইন্ড পাসিং লেনস, দে নো হাউ টু ফাইন্ড স্পেসেস। সো ওইখান থেকে কাসেমিরোকে বসিয়ে দিলে আমাদের ডিফেন্সিভ অবস্থা খুব একটা ভালো থাকবে না। যেমন মেন্ডিকে খুব সম্ভবত আমরা সিটির এগেইনস্টে পাবো না, সে ইনজুরড। So that's why I don't think if Casemiro is available, it's going to be wise to drop him. And especially because আমরা uh, 4 মিডফিল্ডার নিয়ে খেলছি। আর আরেকটা ব্যাপার, I know why this question comes, কারণ মেন্ডি লাস্ট 2019-20 মৌসুমের ম্যানচেস্টার সিটির সেকেন্ড লেগটা, মেন্ডি বলছি সরি, কাসেমিরো সেকেন্ড লেগটা খুব বাজে খেলেছিল। সো মানে গার্দিওলা তাকে খুব মানে বাজেভাবে এক্সপ্লয়েট করেছিল। সো প্রবাবলি দ্যাটস ওয়াই দিস কোয়েশ্চেন ইজ কামিং, বাট আই ডোন্ট থিংক 4 মিডফিল্ডার্স খেললে কাসেমিরোকে ড্রপ করার দরকার আছে। ওকে, রিয়াজ রনক অয়ন তিনি প্রশ্ন করেছেন, উইথ মাদ্রিদ সিমিংলি no viable left back options left for the City game, or do you think Madrid's preferred lineup should be against Pep's best 11, assuming KDB and Foden are fit for first leg, and of course Cancelo returning in the second leg to at least compete over the both ties? I think the same 11 that we played against Chelsea, বাট মেন্ডির জায়গায় অবভিয়াসলি মনে হয় নাচোকে স্টার্ট করতে হবে, কারণ মেন্ডি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না সে মানে ম্যানচেস্টার সিটির ফার্স্ট লেগের আগে ফিট হতে পারবে। আর সাবস্টিটিউশনের কথা যদি বলি, অবভিয়াসলি আই উড লাইক টু সি Kamavinga at some point. Kamavinga has that like ability that he showed that he can change games, and probably যখন আমাদের উইংসে আরো ফ্রেশার লেগস দরকার হবে at some point Rodrigo, but that's pretty much about it. Whatever we played against Chelsea, with the injury exception of Nacho coming in for Mendy, I think মানে ওইটা একটা ফোর্সড চেঞ্জ, ওটা আসলে কিছু করার নেই। মার্সেলো মনে হয় না এই সময়ের মধ্যে ফিট হবেন। বাই দ্য ওয়ে, মার্সেলো কিন্তু লাস্ট যে কয়েকটা ম্যাচে মার্সেলোকে নামানো হয়েছে, হি প্লেড প্রিটি গুড। ইটস অলওয়েজ গুড টু সি মার্সেলো প্লেইং ওয়েল। Al Jaber Khan, are you hopeful about the season, or is it gonna be like last season in the end, so close yet so far? That's a very good question actually, but আমার মনে হয় আমরা এই সিজনে লাস্ট সিজনের থেকে একটু বেটার অবস্থানে আছি। আর একটা ব্যাপার, আমি লাইক আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স লিগে আমরা অলরেডি এই সিজন ওভার অ্যাচিভ করে ফেলেছি আমাদের এই টিমের কোয়ালিটি অ্যান্ড ফর্ম এভরিথিং বিবেচনায়। বাট লা লিগা ইজ এ মাস্ট, আমাদের লা লিগা জিততেই হবে। সো দেখা যাক কি হয়। মহিউদ্দিন রনক প্রশ্ন করেছেন, হু ক্যান বি সুইটেবল ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টস ফর রিয়াল মাদ্রিদ নেক্সট সিজন কনসিডারিং কারেন্ট ফর্ম? ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট তো আমাদের সব দিকেই দরকার। আরেকটা ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক দরকার। মেন্ডির ইনজুরি এবং ফর্ম দুইটা বিবেচনায় একটা লেফট ব্যাক দরকার, এবং একটা রাইট ব্যাক তো অবশ্যই দরকার। এখন রাইট ব্যাক যাদের কথা বলা হয় তাদের আসলে আমার মনে হয় না কেউই তারা অ্যাভেলেবেল আছে। যেমন হাকিমি পিএসজির সাথে 2026 সাল পর্যন্ত আমার মনে হয় তার কন্ট্রাক্ট, সে 2026 সালের আগে কোথাও যেতে পারবে না। রিস জেমসের চেলসির সাথে কন্ট্রাক্ট 2025 সাল পর্যন্ত। সো অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের লেভেলে পারফর্ম করার মতো আমি এই দুজনকেই দেখি। পেদ্রো পোরো আরেকটা প্লেয়ার আছে, তার ব্যাপারে অনেক কথাবার্তা শোনা গিয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক এনিথিং উইল হ্যাপেন। মন্দের ভালো আমার মনে হয় আর যদি কিছু না হয় ওদ্রিওজোলাকে ফিরিয়ে আনুক, অ্যাটলিস্ট মানে রাইট ব্যাক, একজন রাইট ব্যাকের ব্যাকআপ হিসেবে থাকুক। সো আমার মনে হয় না দিন শেষে রিয়াল মাদ্রিদ খুব বেশি ডিফেন্ডার কেনার প্রতি মনোযোগী হবে। প্রবাবলি রাইট ব্যাক সিচুয়েশনটা কারভাল, ভাস্কেস আর ওদ্রিওজোলাকে যদি সেল করতে না পারে, ওদ্রিওজোলাকে রেখে দিয়ে হয়তো কিছু একটা করার চেষ্টা করা হবে। লেফট ব্যাকে ফ্রান গার্সিয়া আছে, রায় ভায়াকানোর খুব ভালো প্লেয়ার, আমাদের একাডেমির প্লেয়ার, ওকে ফিরিয়ে আনা যেতে পারে, অথবা মিগেলকে প্রমোট করা যেতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক আনচেলত্তি রিয়েলি রেটস মিগেল ভেরি হাইলি, সো প্রবাবলি মিগেল চান্সটা পাবে না। আর সেন্টার ব্যাকে যদি আমার পছন্দের কথা বলা হয়, স্ক্রিনিয়ার আমার খুব পছন্দের একজন সেন্টার ব্যাক। আই থিঙ্ক he's suited for a role at Real Madrid. পাউ টরেস অত্যন্ত ভালো একজন সেন্টার ব্যাক, বাট এগেইন আমার মনে হয় না ভিয়ারিয়াল তাকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করবে। ইন্টার মিলানের আরেকজন ডিফেন্ডার আছে নিয়াং বাস্তনি, চমৎকার প্লেয়ার,
বাট এগেন আই ডোন্ট থিংক এরা কেউ রিয়াল মাদ্রিদের রাডারে আছে। আমি আমার পছন্দের কথাগুলো বললাম। আর কেউই যদি না হয় রুডিগার যেরকম রিয়াল মাদ্রিদের রাডারে আছে, বাট তার বেতন অনেক বেশি দেখে তাকে কেনার ব্যাপারে ক্লাব আর তেমন আগ্রহী নেই, এরকম কথা শোনা যাচ্ছে। রুডিগার হলেও খারাপ হয় না। রুডিগার ইজ এ এক্সেলেন্ট ডিফেন্ডার। হুম। শেখর পল কোশ্চেন করেছেন হ্যাশট্যাগ আস্ক মেহেদি ব্রো, দ্য অ্যামাউন্ট অফ গেম কারিম বেনজেমা ইজ প্লেইং বিং নট even fully fit, he has to rush back every time after any injury this season. What do you think? How much will this impact his health for the upcoming season? As the season break will be short and there are Nations League matches in June and there is a mid-season World Cup, don't you think Real Madrid should plan for a proper backup for Benzema? Because he is our most important player in the sense of goal getting and winning matches. We need him every time, so the management should manage his time in a proper way. Yes, এটা ভালো প্রশ্ন। এবং আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যেমন ওই যে এমবাপে আর হালান্ডকে দুইজনকে কিনতে চায় এমন একটা কথা চলছে। এরা দুইজনকে যদি, আমার স্টিল মনে হয় আই ডোন্ট বিলিভ যে এটা পসিবল এমবাপে আর হালান্ডকে একই উইন্ডোতে আনা। ইফ দে ডু ইট উইল গোইং টু বি লাইক এ ফাইন্যান্সিয়াল মিরাকল। বাট যদি আনা হয় তাহলে আমার মনে হয় বেনজেমা এমনিতে অনেক রেস্ট পাবে। অন্য প্লেয়ারদের ইনজুরি, বেনজেমার ইনজুরি সবকিছু মিলে এমনিতে অনেক রেস্ট পাবে। সো ক্লাবের ফরওয়ার্ড মানে ট্রান্সফার বিজনেসের যে দিকে যে যতটুকু মনোযোগ পুরোটাই তো ফরওয়ার্ড লাইন কেন্দ্রিক। সো আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে বেনজেমা নেক্সট সিজন এমনিতে কিছুটা রেস্ট পাবে। আর বাট ইউ আর রাইট, বেনজেমা ইজ কারেন্টলি আওয়ার বেস্ট প্লেয়ার এন্ড উই শুড লুক আফটার আওয়ার বেস্ট প্লেয়ার। বাট যেভাবে ক্লাবের ট্রান্সফার পলিসি বা ট্রান্সফার রুমার্স, ট্রান্সফার ইন্টারেস্ট যেভাবে ফরওয়ার্ডদের প্রতি, আমার মনে হয় ইট উইল ন্যাচারালি গিভ বেনজেমা সাম রেস্ট নেক্সট সিজন। অঙ্কন ভৌমিক প্রশ্ন করেছেন হ্যাশট্যাগ আস্ক মেহেদি, রড্রিগোস ফিনিশ ইন লাস্ট ম্যাচ টুক আস টু এক্সট্রা টাইম অলদো ডিউ টু মডরিচ গ্রেট অ্যাসিস্ট, ডাজ ইট মেক সেন্স ফর আনচেলত্তি টু পুট রড্রিগো ইন দ্য স্টার্টিং 11 উইথ সিটি নাও? No, I would start with the same 11 against Chelsea. This is our best 11. Rodrigo can come off the bench and do something like what he did against Chelsea, but I think we should stick to the starting 11 that we played against Chelsea. এরপর একটা বড় প্রশ্ন এসেছে অ্যাকচুয়ালি। হ্যাশট্যাগ আস্ক মেহেদি, যতটুকু শুনলাম সিটির এগেইনস্টে মেন্ডি অনিশ্চিত, মার্সেলো ইনজুর্ড, সেক্ষেত্রে কার্লো ক্লাসিকোর মতো না চলে লেফট ব্যাক হিসেবে নামিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। আর ক্লাসিকোতে তো না চলে লেফট সাইড দিয়ে আমাদের একাই ধসিয়ে দিয়েছে। আর প্রশ্ন হচ্ছে রাফা বারিন মিলিটাকে সিবিএতে খেলে নো লাইক কোনো কাস্টিয়ার কোনো প্লেয়ারকে মানে কোনোভাবেই হচ্ছে সিটির সাথে খেলানো যাবেই না। ফার্স্ট টিমের প্লেয়াররা খেলবে, ফার্স্ট টিমের প্লেয়াররা যারা আছে তারাই খেলবে। কোনোভাবেই হচ্ছে কাস্টিয়ার প্লেয়ারদেরকে, যেই কয়টা ম্যাচ বাকি আছে প্রশ্নই ওঠে না। অলরাইট, আই থিংক দ্যাটস প্রিটি মাচ ইট। আরো কিছু প্রশ্ন ছিল, আমি এখন ফেসবুকে কিভাবে ফিল্টার করা, মোস্ট রেলেভেন্টে ফিল্টার করা, লেট মি ফিল্টার ইট আউট ফর অল কোয়েশ্চেন্স। আই থিংক দেয়ার আর স্টিল আদার কোয়েশ্চেন্স। লেফট ব্যাক নিয়ে আরেকটা প্রশ্ন এসেছে, উই হ্যাভ অ্যান্সার্ড দ্যাট। টনি ক্রুসকে নিয়ে একজন বলেছে টনি ক্রুসের এই সিজন নাকি খুব বাজে যাচ্ছে। অনেকে বলছে টনি ক্রুসের সময় এসেছে জায়গা ছেড়ে দেওয়ার, কিন্তু এমন কোনো বলছে 25-27 ম্যাচ টানা ক্রুস খেলার পর কয়েকটা ম্যাচ আনফিট হয়েও খেলেছে। ইউ রাইট, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, এবং এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে সেদিন পোস্টও করেছিলাম। সো ইয়া, টনি ক্রুসের ফর্ম আসলে মানে ইটস জাস্ট ফ্যাটিগ, ইটস নট ইভেন ফর্ম। অ্যান্ড ক্রুসকে আমার মনে হয় না মানুষ কামাভিঙ্গার সাথে তুলনা করছে, বাট অনেকেই ভাবছে যে ক্রুসের জায়গায় কামাভিঙ্গাকে খেলালে আমাদের অনেক প্রবলেম একেবারে লাইক জাস্ট লাইক দ্যাট সলভ হয়ে যাবে। ব্যাপারটা ওইরকমও না। অনেক সময় হয় যে একটা ম্যাচের, রিয়াল মাদ্রিদ বিশেষ করে, যেমন রিয়াল মাদ্রিদ কিন্তু একদম ফিক্সড একটা স্ট্র্যাটেজি নিয়ে নামে না। ম্যাচে নামার পর দে লাইক ফিল দ্য ওয়াটার্স এন্ড দেন build something up, then build up a scheme then and there. সো এরকম একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান অফ অ্যাটাক ক্রিয়েট করার জন্য ক্রুসের মতো প্লেয়ারের মাঠে থাকাটা অনেক জরুরি। ওয়ান্স দ্যাট প্ল্যান অফ অ্যাটাক হ্যাজ বিন এস্টাবলিশড, কারণ দ্যাটস হাউ রিয়াল মাদ্রিদ অপারেটস। এরপর সেকেন্ড হাফে এসে কামাভিঙ্গার মতো ইয়াং প্লেয়ার যারা আছে তারা দে ক্যান ফলো থ্রু ইন দ্যাট প্ল্যান অ্যান্ড এক্সিকিউট দ্য প্ল্যান। বাট অ্যাটলিস্ট ওই স্কিমটা অন ফিল্ড প্লেয়ারদের গেম ম্যানেজমেন্ট দিয়ে ক্রিয়েট করার জন্য ক্রুসের মতো প্লেয়ারের আসলে কোনো বিকল্প রিয়াল মাদ্রিদে নেই।
আরিয়ানা শাহরিন প্রশ্ন করেছেন, চেলসির বিপক্ষে আমরা পার পেলেও আমরা যে ২ গোলের লিড বটল করেছি, আবার তৃতীয় গোল খাওয়ার পর সব সাব করেছি, এটা নিয়ে কেউ কথা কেন বলে না জানি না। কারণ ম্যাচে ৩৪ মিনিট পর্যন্ত আমরা কোনো কোয়ার্টার ফাইনালে খেলছি এটাই বোঝা যায়নি। এত বাজে খেলেছি, সবাই এটা ইগনোর করছে। আমার প্রশ্ন, ওই দিনের ম্যাচটা কি ফ্লুক ছিল? কার্লোকে কেন ক্রেডিট দেওয়ার প্রশ্ন আসে না? লাইক আমরা কিন্তু মানে প্রথম লেগে আমরা খুব ভালো খেলেছি। আনচেলত্তি ডিজার্ভস ক্রেডিট ফর দ্যাট। হি লেইড আউট আ প্ল্যান অ্যান্ড এভরিথিং ওয়াজ ওয়ার্কিং। বাট সেকেন্ড লেগে আমরা দেখলাম যে প্লেয়াররা বলছে তারা খুব সিরিয়াসলি নিয়েছিল। কোচও বলছে যে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। তো এত সিরিয়াসলি নিয়ে একটা টিম ৩ গোল কিভাবে খেয়ে যায়? ডেফিনিটলি আমাদের ট্যাকটিক্যাল প্রিপারেশনের অনেক ফল্ট ছিল। এবং আমি যেটা বারবার বলি, দ্য সিজন ইজ স্টিল নট ওভার, এবং এই প্রিপারেশনের ফল্টগুলো আমাদেরকে মানে ভোগাতে পারে এরকম ম্যাচ কিন্তু আমাদের সিজনে আরো বাকি আছে। সো উই হ্যাভ টু ওয়াচ আউট ফর দ্যাট। Another question about LB. Transfer related question next 2-3 season নিয়ে I'm skipping that for now. Does getting out of quarterfinal of Europa League gives you a chance to play at the Conference League? No, it doesn't. এই প্রশ্নটা করেছিলাম শুভদীপ বিশ্বাস। এরপর একটা বড় প্রশ্ন এসেছে, আমি আপনার নামটা পড়তে পারছি না। লেট মি রিড আউট দ্য কোয়েশ্চেন। কোশ্চেনটা হলো, সিজনের শেষ দিকে আনচেলত্তি ভালভার্দেকে রাইট উইংয়ে খেলানো শুরু করছে, এতে রিয়ালের প্লেইং ডাইনামিকে কেমন পরিবর্তন আসছে? রাইট ব্যাকে ডানি কারভালকে গত কয়েক ম্যাচে ভালো খেলতে দেখা যাচ্ছে, এর সাথে ভালভার্দেকে রাইট উইংয়ে খেলানোর সম্পর্ক আছে কি? চেলসির বিরুদ্ধে ম্যাচের পর আনচেলত্তিকে আবার তার আগের কমিউনিস্ট আনচেলত্তি ফরমেশনে ব্যাক করবে? আমি শেষ পার্টটা থেকে শুরু করি। মানে এখন এই ভালভার্দে যে রাইট উইংয়ে খেলে, এটা হচ্ছে কমিউনিস্ট আনচেলত্তির বর্তমান রূপ। মানে এখন আবার এটা হচ্ছে মুখস্থ একাদশ। দ্যাটস দ্যাট। আর হ্যাঁ, ভালভার্দেকে রাইট উইং এ মানে খেলানো উচিত, এটা তো আমরা সিজনের শুরু থেকেই বলে আসছি। জিদান গত মৌসুমে বেশ কয়েকটা ম্যাচে, তার আগের মৌসুমে ভালভার্দেকে রাইট উইং এ খেলিয়ে দেখিয়েছে যে হাউ ইফেক্টিভ হি ক্যান বি। ভালভার্দে ইজ লাইক এ মাল্টি ডাইমেনশনাল প্লেয়ার। হি ক্যান প্লে এনিওয়্যার ইন দ্য মিডফিল্ড অ্যান্ড অলসো ইন দ্য রাইট উইং, রাইট ব্যাক। সো অবভিয়াসলি। আর কারভালের সাথে এটার খুব বেশি সম্পর্ক নেই। কারভাল নিজেই হচ্ছে একটু তার ফর্ম খুবই মার্জিনালি, খুব বেশিও না, খুব অল্প একটু ইমপ্রুভ করেছে। ওইটার রিফ্লেকশন আমরা গত ২ ম্যাচে দেখেছি। এটা কতদিন থাকে ওটার আসলে গ্যারান্টি নেই। বাট ভালভার্দে থাকলে হ্যাঁ, রাইট ব্যাকের কিছুটা হেল্প হয়তো হয়। বাট এই পার্টিকুলারলি এই ২টা ম্যাচ আমার মনে হচ্ছে কারভালের নিজের ফর্ম একটু ইমপ্রুভ করেছে। এটার মানে শুধু ভালভার্দে রাইট উইং এ খেলছে দেখে তার ফর্ম ইমপ্রুভ করেছে, ব্যাপারটা ওরকম না। আর উনি একটা রিকোয়েস্ট করেছেন সিজন শেষে ইটালিয়ান লিগ নিয়ে একটা ট্যাকটিক্যাল আলোচনা শুনতে চাই। এবার টপ 5 লিগের মতো ইটালিয়ান লিগ বেশি কম্পিটিটিভ হচ্ছে, কিন্তু ইউসিএল, ইউএলএ এই লিগগুলোর দলগুলো ব্যর্থ। অথচ জুভেন্টাসের একক আধিপত্যের সময় রোমান মতো দল ইউসিএল সেমিফাইনালে খেলেছিল, এখন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারেনি। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। আমার ইচ্ছা আছে হোজে মরিনহোর রোমা নিয়ে অ্যাকচুয়ালি একটা ট্যাকটিক্যাল লেখার বা কিছু একটা করার। আমি ওটার সময় পাচ্ছি না, যদি সময় পাই তাহলে অবশ্যই করা হবে। বাট ধন্যবাদ, ভেরি গুড সাজেশন। মাদ্রিদ সিটির সাথেও সেম অ্যাপ্রোচে খেললে কি বাজেভাবে হারতে পারে? এই প্রশ্নের জন্য আসলে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। আরো সময় নিয়ে এটার আলোচনা ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্যই তোলা থাকুক। বাট সেম অ্যাপ্রোচে খেললে বলতে, যদি সেকেন্ড লেগের সেম অ্যাপ্রোচ বোঝাতে চান, তো অবশ্যই হারবে সেকেন্ড লেগের সেম অ্যাপ্রোচে খেললে, কারণ সেকেন্ড লেগে আমরা একদমই ভালো খেলিনি। বাট ম্যানচেস্টার সিটির ম্যাচ নিয়ে অবশ্যই আমরা বিফোর দ্য স্টর্মে তো বিস্তারিত আলোচনা হবেই, সেটা বিফোর দ্য স্টর্ম যেভাবেই হোক। আমি আজকের শেষ প্রশ্নটা নিব। সেটা হচ্ছে সাইফুল ইসলাম সামি। খুব সম্ভবত উনি একজন বার্সা ফ্যান, কিন্তু আমাদের নিয়মিত একজন দর্শক, সবসময় চমৎকার প্রশ্ন করে থাকেন। আমি ওনার প্রশ্নটা নিয়ে আজকে শেষ করবো, এরপর সেহরি করতে যাব। তিনি প্রশ্ন করেছেন, there is a new term which becomes very famous nowadays that is called sports psychology, and football is the most famous sports in the world. A football player deals with a lot of things like media pressure, fans expectation, good images of him towards general people, trophies, comparison, etc. So they need to be mentally sound for the game. Do you think a professional club should give equal importance to science psychologists as they give a trainer, so a player can consult a psychologist when they aren't playing good, or psychologists always try to talk to them before their mental
things, and these things will be done by club's authority with importance. Will it help the club to find the best out of a player? What's your take on this aspect? I think এটা already অনেক ক্লাবেরই আছে। এটা like this is not something the clubs like to uh, like the clubs like to broadcast or telecast on a public forum, কারণ একটা প্লেয়ার যদি মেন্টালি ডিপ্রেস থাকে বা তার কোনো মেন্টাল হেলথ নিয়ে ইস্যু হয়, এটা এটা খুব একটা পার্সোনাল সমস্যা। যে কোনো অসুস্থতাও যেরকম শারীরিক অসুস্থতা, ইনজুরির বাইরে অন্য ধরনের অসুস্থতা একটা মানুষের খুব একটা পার্সোনাল একটা ব্যাপার। সো ওটার কারণে সাইকোলজিস্টের সাথেও তো একটা ক্লায়েন্ট সাইকোলজিস্টের একটা পার্সোনাল একটা কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট থাকে, ইত্যাদি থাকে। সো ওগুলোর জন্য আমার মনে হয় না ক্লাবগুলো এটা খুব বেশি ব্রডকাস্ট করে। বাট ইউরোপিয়ান অ্যাকচুয়ালি বিশেষ করে যেই ক্লাবগুলো আমরা ফলো করি, এই ক্লাবগুলোর প্রত্যেকটার অপারেশনই অনেক বড় এবং অনেক কি বলবো, অনেক ছড়ানো ছেটানো অপারেশন। এবং ওই অপারেশনের মধ্যে আমার যেটা মনে হয় অবশ্যই সাইকোলজিস্ট আছে। অনেক সময় প্লেয়াররা নিজেরাও হচ্ছে পার্সোনাল সাইকোলজিস্ট হায়ার করেন, কারণ সাইকোলজিস্টের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি মানে আপনাকে একজন দেওয়া হলেই আপনি তার সাথে কমফোর্টেবল ফিল নাও করতে পারেন, হয়তো পার্টিকুলার আপনার পছন্দের কেউ থাকতে পারে। সো আই থিঙ্ক ইটস অলরেডি দেয়ার, বাট ইটস এ গুড থিং। প্লেয়ারদের মেন্টাল হেলথ জিনিসটা খুবই জরুরি ফর দ্য লেভেল at which they perform. So that's really important. But I think এটা অলরেডি ক্লাবগুলোর অপারেশনস এর মধ্যে অলরেডি এক্সিস্ট করে অনেকটাই। এনিওয়েজ, আরো কিছু কোশ্চেন অ্যাকচুয়ালি নেওয়া যায়। I have a few more minutes. অসীম শুভ প্রশ্ন করেছেন 3 men backline and Benzema. No, like no, no one, Ancelotti will not play any 3-man backline in the upcoming games. Like don't even think about it. All right. Yeah, I think that that's pretty much it. আমার কাছে এই প্রশ্নগুলি আপাত দৃষ্টিতে ইন্টারেস্টিং মনে হয়েছে। সো আজকে এগুলোর উত্তর দিলাম। পরবর্তীতে খুব শীঘ্রই না হলেও আরেকটু কয়েকদিন পরেই হয়তো আবারও আস্ক মেহেদিতে আপনাদের সাথে দেখা হবে। আবারও প্রশ্ন নিব, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যারা চমৎকার কিছু প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ। এই এপিসোডটা যখন আপনারা দেখছেন তার আসলে অনেকক্ষণ আগে রেকর্ড করা, বাট আপনারা খুব সম্ভবত বাংলাদেশ সময় সন্ধ্যার সময় দেখছেন। সবাইকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনাদের সাথে মাদ্রিদ বেতারের অন্য কোনো এপিসোডে আবার খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে। টেক কেয়ার।